হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য থার্ড পার্ট নিয়ে আসলাম। গত পার্টে তো তোমরা দেখেছিলে গিয়নের শরীরে দুষ্টু আত্মা ভর করে, কিন্তু তোমরা কি জানো এর আগে আরো কিছু ঘটনা হয়েছে? চলো তাহলে ফ্ল্যাশব্যাক দৃশ্যে দেখে আসি। আমরা দেখতে পারি যখন পার্ক সাং কিম জিনের কুকুর বকিকে ফলো করে পিছনে ছুটছিল, তখন তার পিছনে জিও আর গিয়নু দৌড়াতে থাকে এবং গিয়নু দৌড়াতে দৌড়াতে আগে ওই ঘরে ঢুকে পড়ে, আর সে ঢোকা মাত্রই দরজা বন্ধ হয়ে যায়, যার কারণে জিও ঢুকতে পারে না। গিয়নুকে দেখতে পার্ক সাং দরজা খুলতে ধরে, আর সে তখনই দেখে দরজার নিচে গিয়নুর ছবি রাখা। আসলে সেদিন যখন ইনহাওয়া এখানে এসে তাকে পাওয়ার দিতে বলেছিল, সে উৎসর্গ হিসেবে গিয়নুকে বলি দিতে চেয়েছিল। এদিকে আমরা দেখতে পারি এতক্ষণে কিম জিনের শরীর থেকে খারাপ আত্মা গিয়নুর শরীরে পুরোপুরি ভর করে। গিয়নুর শরীরে ভর করার কারণে এদিকে জিহোর অ্যামুলেট ক্যারেক্টারও ভেঙে যায়। গিয়নু পার্ক সাংকে সামান বলে ডাকতে থাকে। পার্ক সাং বলে, তুমি গিয়নুর শরীর থেকে বের হয়ে যাও। খারাপ আত্মা এটা শুনে একটা কাচের টুকরো তার দিকে নিয়ে বলে, ঠিক আছে আমি চলে যাচ্ছি, তবে একে মেরে যাচ্ছি। মানে হলো সে যেহেতু গিয়নুর শরীরে ভর করছে, সে যদি গিয়নুর শরীরে আঘাত করে গিয়নুই মারা যাবে। পার্ক সাং বলে, না এমন করো না, তুমি যা বলবে আমি তাই শুনবো, বলো তুমি কি চাও। গিয়নুর শরীরে ভর করা খারাপ আত্মা বলে, ঠিক আছে তুমি চোখ বন্ধ করে 10 পর্যন্ত গুনো, এর মধ্যে আমি এখান থেকে চলে যাব। যদি তুমি আমাকে ধরতে পারো, তুমি যা বলবে আমি তাই করব। পার্ক সাং এবার চোখ বন্ধ করে 10 পর্যন্ত গুনতে থাকে, আর এই সুযোগে খারাপ আত্মা দৌড়ে পালিয়ে যায়। আচ্ছা, আমি এক্সপেক্ট করছিলাম হয়তো খারাপ আত্মা অনেক ভয়ঙ্কর হবে, কিন্তু এখানে দেখতে পারছি যে খারাপ আত্মা অনেক চঞ্চল ছিল আর দুষ্টু। এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, সে যখন পালিয়ে যাচ্ছিল সেই রাস্তা দিয়ে মাদার সিনরা আসছিল পার্ক সাং এর কাছে। তারা গিয়নুকে দেখে বুঝে ফেলে তার উপর খারাপ আত্মা ভর করছে, তাই মাদার সিন তাকে ধরতে পিছু নেয় এবং ফুল মাস্টার আর আন্টিকে পার্ক সাং এর কাছে পাঠিয়ে দেয়। এরপর তারা কিম জিনকে সুস্থ করে তোলে। পার্ক সাং জিওকে গিয়নের কাছে যেতে বারণ করে এবং বলে, তুমি যদি ওকে কোথাও দেখো আগে তাহলে আমাকে কল করবে। এদিকে আমরা দেখতে পারি মাদার সিন যখন খারাপ আত্মার পিছনে ছুটছিল, সে দেখে ইনহাওয়া এদিকেই আসছে। আসলে ইনহাওয়া বুঝতে পেরেছে খারাপ আত্মা গিয়নুর শরীরে ভর করছে। মাদার সিন ইনহাওয়াকে বলে, তুমি এসব করছো কেন? তুমি আর মানুষ নও, তোমার ভিতরে শয়তান বাসা বেঁধেছে। ইনহাওয়া বলে, হ্যাঁ আমি অমর হব, তাই করেছি। মাদার সিন এটা শুনে ইনহাওয়ার দিকে তলোয়ার ধরে, কিন্তু আমরা দেখতে পারি ইনহাওয়া নিজেই হাত দিয়ে তলোয়ার ধরে আর সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। এদিকে খারাপ আত্মা তো শহরের কিছুই চিনতে পারছিল না, তবে সে যেহেতু গিয়নুর শরীরে ছিল, গিয়নুর শরীরে থাকা ইউনিফর্মে গিয়নুর স্কুলের নাম দেখে স্কুলে নিয়ে যাওয়ার জন্য সবাইকে বলছিল। সবাই তো তাকে পাগল মনে করে। খারাপ আত্মা তাই রাস্তায় চিৎকার করতে থাকে। জিও তাকে দেখতে পায় এবং দেখি পার্ক সাংকে কল করে, কিন্তু পার্ক সাং কল রিসিভ করে না। জিও গিয়নুর কাছে এসে বলে, তুমি এখানে কেন? আর তোমার থেকে আমাকে পার্ক সাং দূরে থাকতে বললো কেন? ওই বাড়িতে কি কিছু হয়েছে? আসলে জিও তখন পর্যন্ত জানতো না গিয়নুর শরীরে খারাপ আত্মা ভর করছে। যাই হোক, জিওর কথা শুনে তো খারাপ আত্মা হাসে আর বলে, কি ওই সামান আমার থেকে তোমাকে দূরে থাকতে বলছে? তাহলে দূরেই থাকো। আচ্ছা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ওকে পছন্দ করো। জিও বলে, তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? এটা বলে সে খারাপ আত্মার গলার ধরে কারাওকেতে যায়। জিও দেখে গিয়নুর অস্বাভাবিক শক্তি বাড়ছে। সে যখন কারাওকেতে পাঞ্চ করছিল, সে হাইয়েস্ট স্কোর করছিল। এরপর দেখি আয়নায় গিয়নু খারাপ আত্মাকে বলে, তুমি আমার শরীর থেকে বেরিয়ে যাও। আসলে আয়নায় তারা একে অপরের আসল সত্তাকে দেখতে পাচ্ছিল। যাই হোক, খারাপ আত্মা বলে, একদমই না, দেখো না কত এনজয় করছি আমি, আমাকে তো কেউ চিনতেও পারছে না, এমনকি তোমার ফ্রেন্ডও না। এরপর সেখানে ফায়ার গান গেম শুরু হয়, আর গান সুরের শব্দে খারাপ আত্মার কষ্ট হতে থাকে। সে কানে হাত দিয়ে বসে পড়ে আর তার স্মৃতিতে
তার অতীতের দৃশ্য ভেসে ওঠে। আমরা দেখতে পারি খারাবাত্তা মানুষ থাকাকালীন একজন অল্প বয়সী সৈনিক ছিল। বর্তমানে কারাওকেতে পার্ক সাং এসে খারাবাত্তাকে ধরে আর বলে, আমি তোমাকে ধরে ফেলেছি, এখন তুমি আমার ইচ্ছে পূরণ করবে। শোনো, গিওনুর জীবনে অনেক দুঃখ। সবাই ওকে ঘৃণা করে, সবাই ভাবে সে তাদের সাথে থাকলে তাদের ক্ষতি হবে, কিন্তু আমি ওকে বাঁচাতে চাই। ও যেদিন আমার মন্দিরে আসে, ওকে দেখেই আমি বুঝতে পারি আর মাত্র 21 দিন বাঁচবে, আর আজকেই তার শেষ দিন। আমি চাই ওকে তুমি বাঁচিয়ে রাখো। গিয়েনু বলে, তুমি এসব কেন করছো গিয়েনুর জন্য? পার্ক সাং বলে, কারণ আমি গিয়েনুকে ভালোবাসি। এবার গিয়েনু বলে, আমি গিয়েনু। পার্ক সাং এটা শুনে চমকে যায় আর হাত ছেড়ে দেয়, আর হাত ছেড়ে দিতেই সে খেয়াল করে খারাবাত্তা আবার গিয়েনুকে কন্ট্রোল করছে। আর যখন সে হাত ধরছে, গিয়েনু খারাবাত্তাকে কন্ট্রোল করছে। পার্ক সাং এবার গিয়েনুর হাত ধরেই মন্দিরে আসে। এরপর তার ট্রিটমেন্ট শুরু হয়। ফুল মাস্টার পার্ক সাংকে এবার তার হাত ছাড়তে বলে, কারণ পার্ক সাং ধরে থাকলে তো আর ট্রিটমেন্ট করা যাবে না। তাই পার্ক সাং হাত ছেড়ে দেয়, আর তখনই গিয়েনুকে খারাবাত্তা কন্ট্রোল করতে শুরু করে। আর দেখতে পারি ট্রিটমেন্টে তার কিছুই হচ্ছিল না, উল্টো সে আরো মজাই পাচ্ছিল। একটা টাইমের পর তো মাদারসিনরা তাকে ঠিক করতে না পেরে ক্লান্ত হয়ে যায়, আর সে এই সুযোগে হাতের বাঁধন খুলে পালাতে ধরে। আর তখনই পার্ক সাং তাকে দৌড়ে জড়িয়ে ধরে আর পিছন থেকে বলে, প্লিজ এরকম করো না, তুমি চলে যেও না। আমরা দেখতে পারি পার্ক সাং গিয়েনুর শরীর টাচ করাতে আর গিয়েনু নিজের মধ্যে ফিরে আসে। রাত অনেক হয়ে যাওয়ার কারণে সেদিন আর ট্রিটমেন্ট হয় না, সবাই এখন ঘুমাতে যাবে। কিন্তু গিয়েনুকে তো আর একা ছাড়া যাবে না, একা ছাড়লেই তো খারাবাত্তা তাকে কন্ট্রোল করে পালিয়ে যাবে। তাই পার্ক সাং ঠিক করে সে গিয়েনুর সাথে ঘুমাবে। সে গিয়েনুর সাথে তার হাত বেঁধে ঘুমায়। তবে সে সকালে ঘুম থেকে উঠে দেখে গিয়েনু তার পাশে নেই, তার হাতের বাঁধন খোলা। এদিকে আমরা খারাবাত্তাকে দেখি গিয়েনুকে কন্ট্রোল করে এবং সে ফুল মাস্টারের ড্রেস পরে স্কুলে এসেছে। আর্চারি টিচার তাকে দেখে বলে, তুমি এরকম জোকার সেজেছো কেন? আর্চারি টিচার তো আর জানতো না গিয়েনুকে এখন খারাবাত্তা কন্ট্রোল করছে। যাই হোক, খারাবাত্তাকে টিচার আর্চারের ড্রেস দেয়, এরপর তাকে প্র্যাকটিস করতে বলে। খারাবাত্তা নিশানা ঠিক মতো লাগাতে পারছিল না, তবে একটা নিশানা ঠিকঠাক লাগাতেই সে লাফাতে থাকে। সবাই ভাবে গিয়েনু পাগল হয়েছে, কারণ সে তো সবসময় ঠিক নিশানাতেই তীর লাগায়। আর সে সময় আমরা দেখতে পারি জিও সেখানে এসে গিয়েনুকে ডাকতে থাকে। খারাবাত্তা ভাবে জিও পার্ক সাংকে বলে দিবে সে স্কুলে এসেছে, তাই সে জিওকে লাথি মেরে চলে যায়। এদিকে আমরা দেখতে পারি পার্ক সাং যখন খারাবাত্তাকে খুঁজছিল, কিমজিনের কুকুর বকি বলে দেয় খারাবাত্তা স্কুলে এসেছে। তাই পার্ক সাং স্কুলে এসে খারাবাত্তাকে বলে, তোমার হাত দাও, আমার গিয়েনুর সাথে কথা আছে। খারাবাত্তা বলে, দিব না দিব না। এটা বলে সে দৌড়াতে থাকে। এক সময় দৌড়াতে দৌড়াতে দুজনই ক্লান্ত হয়ে পড়ে। পার্ক সাং বলে, ঠিক আছে, তোমাকে ধরবো না। আচ্ছা, তোমার আসল নাম কি? খারাবাত্তা বলে, আমার মনে নেই। পার্ক সাং বলে, ঠিক আছে, আজ থেকে তোমার নাম বংশু। খারাবাত্তার বংশু নামটা পছন্দ হয়। আমিও খারাবাত্তাকে বোঝানোর জন্য এখন থেকে বংশু বলে ডাকবো। তো যাই হোক, পার্ক সাং খারাবাত্তাকে 3 বার বংশু বলে ডাকে। বংশু প্রতিবারে রেসপন্স করে, কিন্তু এরপর সে আর নড়তে পারে না। পার্ক সাং এবার অনেক হাসে আর বলে, তুমি মনে হয় জানো না, কোনো সামান কোনো আত্মাকে 3 বার নাম ধরে ডাকলে সে কিছুক্ষণের জন্য বশ হয়ে যায়। এরপর পার্ক সাং বংশুকে টাচ করে। এবার গিয়েনু নিজের শরীরকে কন্ট্রোল করে ফিরে আসে। পার্ক সাং বলে, কিন্তু স্কুলে তোমার হাত ধরে থাকলে তো সবাই খারাপ ভাবতে পারে। গিয়েনু এটা শুনে অসুস্থতার নাটক করতে থাকে, আর এভাবেই পার্ক সাং তাকে ধরে স্কুলে হাঁটতে থাকে। কিন্তু তখনই কিমজিন এসে বলে, তুমি কিভাবে জানলে আমি ওইখানে থাকবো? পার্ক সাং বলে, তোমার কুকুর বলছে। কিমজিন এটা শুনে রিয়াক্ট করে আর পার্ক সাংকে জোর করে পকিকে নিয়ে বলার জন্য। পার্ক সাং তো স্কুলে বলতে পারবে না সে ভূত দেখতে পায়, তাই সে কিছু বলে না। কিন্তু কিমজিন
তাকে অনেক জোর করে, আর তাকে জোর করাতে গিয়নও কিমজিনকে জোর করতে বারণ করে। তাকে বারণ করার জন্য কিমজিন এবার গিয়নুর উপরে রিয়াক্ট করে আর তাকে মারতে ধরে। পার্ক সাং তাদের থামাতে ধরে। সেই সময় সেখানে জিও আসে। পার্ক সাং জিওকে বলে কিমজিনকে থামাও। জিও এটা শুনে এক দৌড়ে এসে কিমজিন আর গিয়নুকে আলাদা করে, যার কারণে গিয়নু পার্ক সাং এর হাতছাড়া হয়ে যায় এবং আবারও গিয়নুর শরীরে বংশু ফিরে আসে। বংশু এবার জিওকে লাথি দিয়ে ফেলে দিয়ে বলে ধন্যবাদ, এটা বলে সে দৌড়ে পালিয়ে যায়। জিও বেচারা তো কিছুই বুঝতে পারে না গিয়নু তাকে এত মারতেছে কেন। পার্ক সাং এবার কিমজিনকে রেগে বলে তোর কুকুর বকি তোর আশেপাশেই থাকে, আমাকে আর বিরক্ত করবি না। এটা বলে সে বংশুর পিছনে ছুটতে থাকে। এদিকে বংশুকে দেখি সে আর্চারি টিচারের কাছে এসেছে। আর্চারি টিচার কম্পিটিশনে অ্যাটেন্ড করার জন্য তাকে ফর্ম দেয়। বংশু ফর্ম পূরণ করে, কিন্তু সেখানে পার্ক সাং এসে টিচারকে বলে গিয়নু পারবে না অ্যাটেন্ড করতে, ও অনেক অসুস্থ। বংশু বলে তুমি বারণ করো না, আমাকে গিয়নু বলছে ফর্ম পূরণ করতে, বিশ্বাস না হলে আমাকে টাচ করো। পার্ক সাং বংশুকে টাচ করে। এবার গিয়নু নিজের মধ্যে ফিরে আসে আর সে ফর্ম পূরণ করে। এরপর পার্ক সাংকে নিয়ে স্কুলের ছাদে যায় আর বলে আমি সত্যি কম্পিটিশনে যোগ দিতে চাই, বংশুর সাথে আমি ডিল করছি। এরপর ফ্ল্যাশব্যাক দৃশ্যে দেখি সকালে বংশুকে যখন টিচার ড্রেস দেয় তখন তার সামনের আয়নায় গিয়নু বংশুকে বলে তুমি আমার হয়ে কম্পিটিশনে যোগ দাও, এই কম্পিটিশন আমার জন্য অনেক কিছু। বংশু বলে ঠিক আছে জয়েন করতে পারি, তবে তোমার শরীর স্কুলে আমাকে দিবে, আমাকে কন্ট্রোল করার চেষ্টা করবে না, কারণ আমার এখানে কিছু খোঁজার আছে। গিয়নু বলে ঠিক আছে। বর্তমানে গিয়নু পার্ক সাংকে বলে আমি কম্পিটিশনে জিতে আমার গ্র্যান্ডমার আমাকে নিয়ে অপূর্ণ স্বপ্ন পূরণ করতে চাই। পার্ক সাং বলে ঠিক আছে তাই হোক। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি সেদিনের পর মাদার সিন ইনহাওকে তার মন্দিরেই রেখেছিল আর এখন তাকে শুদ্ধ করার জন্য ট্রিটমেন্ট করছিল। আমরা তাদের কথার মাধ্যমে বুঝতে পারি মাদার সিন একটা সময় পার্ক সাং এর মতো ইনহাকেও লালন পালন করছিল, কিন্তু একদিন ইনহার বাচ্চা হয়ে মারা যায়। ইনহা তার বাচ্চাকে তার কাছে রাখতে বাঁচানোর জন্য শয়তানের পুজো করে, কিন্তু মাদার সিনেতে বাধা দেয়। তাই তারপর থেকেই ইনহা মাদার সিনকে ছেড়ে চলে যায় আর নিজের জীবনের অশান্তি, একাকিত্বের কষ্ট, রাগ মেটানোর জন্য শয়তানের পূজা করে মানুষের জীবনে অশান্তি, দুর্ভাগ্য বয়ে আনতো। এর পরের দৃশ্যে দেখি স্কুলে পার্ক সাং সবসময় গিয়নুর হাত ধরে থাকে, যেটা জিহোর একদমই ভালো লাগে না। সে জেলাস ফিল করতে থাকে। এরপর স্কুল শেষে পার্ক সাং গিয়নুকে নিয়ে তার পাশে আসে। গিয়নুর বাসার সামনে আসতেই সে পার্ক সাংকে নিজের মনের কথা বলে দেয়, বলে আমি তোমাকে পছন্দ করি। পার্ক সাংও বলে আমিও তোমাকে পছন্দ করি। এরপর তারা ক্লোজ হতে ধরে, কিন্তু তখনই সেখানে জিহো চড়ে চড়ে সাইকেল চালিয়ে আসে আর পার্ক সাংকে বলে তোমাকে কিছু বলার আছে। এরপর তারা বাসার ভিতরে আসে। জিহো পার্ক সাংকে বলে আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু এতদিন ভয়ে বলতে পারিনি। আমি জানি তুমি গিয়নুকে পছন্দ করো, গিয়নুও তোমাকে পছন্দ করে, তাই সে আমার রাইভাল। কিন্তু দেখো আমার রাইভালের সামনেই আমার ভালোবাসা কনফিউজ করতে হচ্ছে, আমি কতটা বোকা মূর্খ। পার্ক সাং বলে তুমি মোটেও মূর্খ বোকা নও, তুমি আমাকে বলে ভালোই করেছো, নিজের মধ্যে কথা রাখা ঠিক না। আর আমরা দেখতে পারি আসলে পার্ক সাং তখনও গিয়ানুর হাত ধরেছিল। গিয়ানু বলে সরি জিহো, এছাড়া আমার আর উপায় নেই। আর সে সময় পার্ক সাং অচেতন মনে উঠে দাঁড়ায় আর তখনই গিয়ানুকে বংশু কন্ট্রোল করে আর বলে জিহো তুমি আসলে একটা মূর্খ মূর্খ বোকা বোকা, এটা বলে সে হাসতে থাকে। জিহো তো এটা শুনে রেগে যায় আর তাকে মারতে যায়। পার্ক সাং আবার বংশুর হাত ধরে। এবার গিয়নু জিহোকে সরি বলে। এরপর দেখি রাতে জিহো চলে যায় আর পার্ক সাং আর গিয়নু মন্দিরে আসে। পার্ক সাং মন্দিরে গিয়নুর সাথে তার হাত বেঁধে আবার ঘুমিয়ে পড়ে, কিন্তু পার্ক সাং ঘুমের মধ্যে গিয়নুকে জড়িয়ে ধরে, যার কারণে তার ঘুম ধরছিল না। হঠাৎই সে সরে যেতে যেতে বিছনা থেকে পড়ে যায় আর হাতের বাঁধন খুলে যায় আর সাথে সাথেই বংশু গিয়নুকে কন্ট্রোল করে। এদিকে দেখতে পারি ইনহাওয়া বংশুকে যোগ্য করে ডাকতে থাকে। বংশু এটা বুঝতে পারে আর ঘুমন্ত পার্ক সাংকে বলে
তুমি জানো না একজন আত্মার সাথে ঘুমাচ্ছ? তাহলে শেষ রাতে কিভাবে ঘুমাতে পারো? একজন আত্মাকে যে সহজে শেষ রাতে কন্ট্রোল করা যায় না, এটা মনে হয় তুমি জানো না। বংশু পার্ক সাংকে এসব বলছিল আর মুগ্ধ হয়ে তাকিয়েছিল। আর আমরা ফ্ল্যাশব্যাক দৃশ্যে দেখি বংশু পার্ক সাংকে ওই পরিত্যক্ত বাড়ি থেকে বাইরে দেখত, যখন পার্ক সাং মাদার সিনের সাথে সেখানে যজ্ঞ করতে যেত। বুঝতে পারি বংশুও পার্ক সাংকে পছন্দ করে। এদিকে দেখতে পারি ইনহা রুম থেকে বের হয়। সেখানে বংশু আসে। ইনহা বংশুকে বলে, তুমি আর এই শরীরে কতদিন থাকবে? তার থেকে আমার পূজ্য দেবতা হয়ে যাও। এরপর ইনহা বংশুকে একটা অ্যামুলেট দেয়, কিন্তু বংশু বলে আমার কিছু কাজ আছে, তাই এই শরীর আমার লাগবে। ইনহা বলে কতদিন লাগবে? বংশু বলে ঠিক নেই, হতে পারে 10-20 বছর। এটা বলে সে হাসতে হাসতে চলে যায়। ইনহা তো বংশুর এমন ব্যবহারে অনেক রেগে যায়। এরপর বংশু পার্ক সাং এর কাছে আসে আর তার হাত ধরে। এরপর দেখি মন্দিরে সিনিয়র আন্টি আসে এবং সবাইকে তার কাছে ডাকে। পার্ক সাংও গিয়নুকে হাত ধরে সেখানে আসে। সিনিয়র আন্টি পার্ক সাংকে বলে, তুমি কেন একটা খারাপ আত্মার হাত ধরে আসো? এটা বলে গিয়নুকে লাঠি দিয়ে মারতে যায়। তার কারণে গিয়নুর পার্ক সাং এর হাত ছাড়া হয়ে যায়। আর গিয়নুর শরীরে তৎক্ষণাৎ বংশু ফিরে আসে। আর বংশু সিনিয়র আন্টির গলা চিপে ধরে। বংশুকে তো কেউ শান্তই করতে পারছিল না। সিনিয়র আন্টি প্রায় মারাই যাচ্ছিল, তবে পার্ক সাং বংশুকে শান্ত করে এবং জড়িয়ে ধরে। এরপর রুমে নিয়ে আসে। গিয়ানো আবার পার্ক সাংকে বলে, আমি বংশুকে জব্দ করার একটা উপায় খুঁজে পেয়েছি। তুমি আমার হাত ছেড়ে দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যাবে এবং দরজা লক করে আমাকে কল করতে থাকবে। পার্ক সাং গিয়ানোর কথা মতো তাই করে। আর সে যখন কল করতে থাকে, গিয়ানোর ফোনে ফায়ার গানের শুট করার শব্দ হতে থাকে, যার কারণে বংশুর কষ্ট হতে থাকে। সে বন্ধ করতে বলে এসব। আসলে গিয়নু কারাওকেতে বুঝে গেছিল বংশুর ফায়ার গানের শব্দ সহ্য হয় না। যাই হোক, বংশুর কষ্ট হতে থাকলে পার্ক সাং বলে, আমাকে কথা দাও তুমি আর কারো ক্ষতি করবে না। বংশু তাকে কথা দেয়। এরপর পার্ক সাং কল কেটে দিয়ে বংশুকে শান্ত করে তার হাত ধরে সিনিয়র আন্টির কাছে নিয়ে যায় সরি বলার জন্য। গিয়নু আন্টিকে সরি বলে এবং বলে, আমি বংশুকে কন্ট্রোল করার চেষ্টা করছি। সিনিয়র আন্টি বলে, তোমার কান ব্যথা করছে তাই না? এর মানে তুমি তোমার কান, নাক, জিহ্বা বা গন্ধ দ্বারা আত্মাদের দেখতে পারবে। যখন এসব দেখা শুরু করবে, তোমাকে বংশু পুরোপুরি কন্ট্রোল করা শুরু করবে। তাই তুমি দেখা মাত্রই আমাদের বলবে। আর তখনই পার্ক সাং ইনহাকে দেখে আর বলে, তুমি এখানে কেন? স্কুল মাস্টার ইনহার পরিচয় বলে তোমার মতোই ও মাদার সিনের কাছে বড় হয়েছিল, কিন্তু মাদার সিন তাকে মন্দির থেকে বের করে দিয়েছিল। পার্ক সাং এটা শুনে কিছু বলে না। এরপর পরদিন দেখি গিয়ানু আর পার্ক সাং দুজনই আয়নায় বংশুর কাছে গতকালের জন্য ক্ষমা চায়। এরপর পার্ক সাং গিয়ানুর হাত ছেড়ে দেয়। এবার বংশু গিয়ানুকে কন্ট্রোল করে। সে স্কুলে কিছু একটা খুঁজছিল। পার্ক সাং তাকে জিজ্ঞেস করে, তুমি কি খুঁজছো? বংশু বলে, একটা নেম প্লেট। এরপর রাতে দেখি ইনহা আবারও বংশুর সাথে খারাপ ব্যবহার করে। বংশু বলে, তুমি মনে হয় ভুলে গেছো আমাকে ছাড়া তুমি অমর হতে পারবে না, তাই আমার সাথে খারাপ ব্যবহার করা বন্ধ করো। এরপর দেখি পার্ক সাং বংশুকে বলে, কালকে তো গিয়নুর কম্পিটিশন, কিন্তু তোমাকে কিভাবে গিয়নু কন্ট্রোল করবে এটা আমি খুঁজে পাচ্ছি না। বংশু পার্ক সাংকে তার মন্ত্রের বইয়ে উপায় খুঁজে দেয়। এবার পার্ক সাং গিয়নুকে তার শরীর কন্ট্রোল করার জন্য তার পুরো শরীরে বংশুর দেখানো অ্যামুলেটটাকে দেয়। এরপর পরদিন দেখি কম্পিটিশন শুরু হয়। গিয়নু কম্পিটিশনে আসে, কিন্তু এদিকে ইনহাওয়া গিয়নুর ক্ষতি করার জন্য যজ্ঞ করতে থাকে, যার কারণে গিয়নু চারপাশে ঝাপসা দেখতে থাকে। আর তখনই সেখানে পার্ক সাং এসে গিয়নুকে ডাকে। গিয়নু তার কাছে গেলে পার্ক সাং তার সাথে হাই ফাইভ করে এবং গিয়নু খেয়াল করে সে তার আশেপাশে ভূতদের দেখতে পাচ্ছে, এমনকি পার্ক সাং এর সামান পাওয়ারও দেখতে পাচ্ছে। আর এখানেই এই পার্ট শেষ হয়। এরপরে কি হবে দেখার জন্য নেক্সট পার্ট দেখতে হবে। নেক্সট পার্ট রিলিজ হলেই আমি দিয়ে দিব।
তাই সবার আগে নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও, যেন সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছেই যায়। আজকের মতো এখানেই, টাটা।